বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে সারা পৃথিবী থেকে পৃথিবীর যেখানে যে আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা। আমাদের অতিথি, আমাদের সবার প্রিয় সাইফুল আমিন। সাইফুল ভাই, আপনাকে জি, সালাম। আপনাকেও সালাম, আপনার দর্শকদেরও সালাম। সাইফুল ভাই, খুব আলোচিত একটা বিষয়, একাধিক বিষয় নিয়ে আমরা আলাপ করব। রাজসাক্ষী এবং পলায়ন। পলায়নটা পরে করব। আগে আমরা রাজসাক্ষীর বিষয়টা। রাজসাক্ষীর বিষয়টা একজন আইনজীবী এই আদালতের সাথে জড়িত। তার নাম হচ্ছে শিশির মনির। এবং তাকে পরিচয় করে দেওয়া হচ্ছে তিনি ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক। সাধারণ সম্পাদক ছিলেন। এই আদালতের তাদের পরিচয়গুলো, একজন তাজুল ইসলাম, তার রাজনৈতিক পরিচয়টা আমি জানি। ইনারটা কেন যেন ভালো করে বলা হচ্ছে কিভাবে। এবং এরা এই শিশির মনির, আমি একটা অনুষ্ঠানে দেখলাম উনি তো এই রাজসাক্ষীর বিষয়টা, মানে পুলিশের আইজিপি যে রাজসাক্ষী হচ্ছেন তার এমন ভাবে উপস্থাপন করলেন, তাকে ঘুষ দেওয়া হয়েছে। এইভাবে ঘুষ দেওয়া হয়েছে, আজকের থেকে কালকের থেকে কালকে পর্যন্ত তুমি ছিলে আসামি, এখন আর আসামি না। তুমি একটা পবিত্র মানুষ, পবিত্র হয়ে কাজ করবে তুমি। কাজটা কি? শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হবে। আচ্ছা যাক, এই বিষয়গুলো নিয়ে একটা আলোচনা। আমার জিজ্ঞাসা, রাজসাক্ষী একটু বন্দি মানুষ ছিল। শুধু বন্দি না, এই লোকটার আর একটু আমরা মানুষকে শেয়ার করি। নানা জনকে তো অ্যারেস্ট করা হয়েছে 5 আগস্টের পরে। এই মানুষটা আত্মসমর্পণ করেছে। এই মানুষ প্রথমে ছিল হচ্ছে একটা জায়গায়, সেখান থেকে খবর পাঠিয়েছে সে আত্মসমর্পণ করবে, তারপর তাকে ক্যান্টনমেন্টে নেওয়া হয়েছে। এমন একটা মানুষ পুলিশের আইজিপি ছিলেন, তাকে রাজশাহী বলা হচ্ছে। সোশ্যাল মিডিয়াতে এসেছে, তার পরিবার বলছে এটা ঠিক না, খবরটা ঠিক না। তারা এই খবরটা প্রত্যাখ্যান করেছেন। সবকিছু মিলিয়ে আপনি কিভাবে শুরু করবেন? আম, আমি যেটা শুরু করতে পারি সেটা হলো যে প্রথমত হলো রাজসাক্ষী হওয়াটা অবশ্যই ঘুষ, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু শিশির মনির যেভাবে বলছেন যে রাজসাক্ষী ঘুষ দেওয়া হয়েছে তাকে, তার বিনিময়ে ওই শাস্তি হবে সেই শাস্তি হবে যেগুলো বলছেন, এইগুলো আমার ধারণা এসে আমি আমি জানতাম যে সে অনেক ভালো আইনজীবী, সে আহ, মাসে 20-25টা করে জামিন করায় ফেলায় এত বড় আইনজীবী, কিন্তু তার এই কথাটার মধ্যে আইনি কিছু ব্যর্থ হয়ে আছে। ব্যর্থটা হলো রাজসাক্ষী হওয়ার প্রথম শর্তটাই হলো যে মামলায় রাজসাক্ষী হবে সে মামলায় সে অভিযুক্ত হইতে হবে, এক, মানে তিনিও দোষী হইতে হবেন, এক। এবং এই দোষের মাত্রাটা এমন হইতে হবে যে তার জেলের পরিমাণ মিনিমাম 10 বছর হইতে পারে, এর কম হইলে হবে না কিন্তু। তার মানে এমন একটা মামলায় সে থাকতে হবে যে মামলাটার সর্বনিম্ন আপনার মানে যে রাজসাক্ষী হবে তার সর্বনিম্ন শাস্তি হওয়ার সম্ভাবনা 10 বছর, তাহলেই সে কিন্তু আহ রাজসাক্ষী হইতে পারে। তার মানে এই লোকটা নিজে অভিযুক্ত এবং এই লোকটা নিজে একজন কি বলে দোষী ব্যক্তি, যে তার 10 বছর পর্যন্ত সাজা হইতে পারে। সো তাকে সাজা হতে পারে এরকম একটা ব্যক্তিকে যখন ঘুষ দেওয়া হয়, স্বাভাবিকভাবে সে তার 10 বছরের বিনিময়ে ঘুষ নিতেই পারে। সে ঘুষটা কি সাক্ষী দাও। এখন প্রশ্ন আছে, এখানে প্রশ্ন আছে, যেটা বলা হয়েছে যে সে তার জীবন হয়ে যাবে, কি বলে একদম ফ্রি হয়ে যাবে, না, সে ফ্রি হওয়ার সে 10 বছর হয়তো জেল থাকবে না, কিন্তু সে তার জীবন থেকে ফ্রি হয়ে যাবে না, কারণ এটার বিনিময়ে তিনি যে ঘুষটা পাবেন সে ঘুষের দায় তার সারা জীবন বহন করতে হবে, তার পরিবারকে বহন করতে হবে। আর 2 নম্বর হলো যে রাজসাক্ষী, আপনার একটা ঘটনার কথা বলি, রাজসাক্ষীর কারণে কত নির্মম ঘটনা ঘটতে পারে, ঠিক আছে, সেটা আগে বলে নি। আপনার মনে আছে আপনার আমাদের সময়কার একটা নাটক, এই যে ইয়ে কি বলে আহ, হুমায়ুন আহমেদ, ওই যে কি বলে তার নাম ছিল, কোথাও কেউ নেই, মনে আছে? আসাদুজ্জামান নূর বাকের ভাই হুম, ছিলেন, মনে আছে আমাদের? রাখেন ভাই। বাকের ভাইয়ের সাথে বদি নামে তার একান্ত সঙ্গী বদি, বদি কিন্তু বিচ্ছেদ করছে, বদির আশ্বাক্ষী হয়েছিল একটা সাক্ষ্যে। বদিও কিন্তু এরকম মৃত্যুদণ্ড পাওয়ার যোগ্য ছিল, কিন্তু বদি মৃত্যুদণ্ড থেকে মুক্তি পেয়ে যায়, বাকের ভাই কিন্তু মুক্তি পেয়ে যায়। এই হলো রাজসাক্ষীর গুরুত্ব প্রচন্ড, যে সে আসলে ইনার
ভেতরের সব তথ্য কারণ সে ঘটনার সাথে জড়িত, সে নিজেও দোষী, একই ঘটনায় কিন্তু দোষী হতে হবে। এখানে শেখ হাসিনাকে যে দোষে দোষী করা হচ্ছে, তার মানে চৌধুরী আব্দুল্লাহ মামুন নিজেও এই দোষে দুষ্ট, এবং উনি এইটা থেকে রেহাই পাওয়ার জন্য রাষ্ট্র তাকে ঘুষ দিয়েছে। তো শশী মামুন ঠিকই বলছে, তাকে ঘুষ দিয়েছে, কিন্তু তাকে নির্দোষ বলা যাবে না। যারা বলছে নির্দোষ, নাও সে নির্দোষ না তো। তারে তারে ছেড়ে দেওয়ার বিনিময়ে সে দোষী, কিন্তু তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে সে এই ঘুষটা রাষ্ট্রকে দিবে, যাতে আরেকজন মানুষের জীবন বা আরেকজন মানুষকে আটকানো যায়। যাই হোক, এখন এই রাজসাক্ষীর করার পেছনে যুক্তিটা কি? যুক্তিটা কিছুই না, যুক্তিটা হলো, 1 নম্বর যুক্তি হলো রাষ্ট্রের কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ নাই। 1 নম্বর, এই মামলার সবচেয়ে বড় দুর্বলতা হলো যে এই প্রসিকিউশন বাহিনীর কাছে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে এমন পরিমাণ ইয়ে, মশলা নাই যেটা দিয়ে শেখ হাসিনাকে তারা দোষী সাব্যস্ত করতে পারবে। কি রায় হবে সেটা আমি জানি, দোষী সাব্যস্ত করতে পারবে এরকম মশলা তাদের কাছে নাই। সো তারা কি করেছে, তারা শেখ হাসিনার সাথে তাকে যাদেরকে অ্যাকমপ্লিশ করে, যার সঙ্গে করছে, তাদের একজনকে তারা বাছাই করে নিয়েছে। তার মানে কি, এই মামলায় প্রসিকিউশন, রাষ্ট্রের যে তাদের কাছে শেখ হাসিনার বিরুদ্ধে যথেষ্ট পরিমাণ মশলা নেই, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণের মতন মশলা নেই। এখন এই মশলাটা কে দিবেন? এই রাজশাহী দিবেন। রাজশাহী কিভাবে দিবেন? দেখেন মশলাগুলো আপনি একটার সাথে একটা মিলে যান। বিবিসি রিপোর্টিং এর মধ্যে যে এই জিনিসটা আপনার সাথে আমি কথা বলেছিলাম, মনে আছে যে বিবিসি রিপোর্টিং এর মধ্যে আছে অজ্ঞাতনামা সরকারি কর্মকর্তা, মনে আছে আপনার? আমি হ্যাঁ, বলছিলাম যে হ্যাঁ। যে অজ্ঞাতনামা সরকারি কর্মকর্তারে চিনতে পারছে, কিন্তু তিনি অজ্ঞাতনামা। যদি সরকারি চিনেন, যদি কর্মকর্তাই চিনেন, তাহলে অজ্ঞাতনামা কি? এখন আসেন, আপনি গ্যাপ, ফিল ইন দ্য গ্যাপস বলে না, আমরা ছোটবেলায় প্রশ্ন, ফিল ইন দ্য গ্যাপস, ওই যে যেখানে মাইনাস থাকে না একটা মধ্যে, ওখানে একটা শব্দ ঢুকাইতে, এই ফিল ইন দ্য গ্যাপসটা হলো এই চৌধুরী মামুন। এই অজ্ঞাতনামা সরকারি কর্মকর্তা হলো চৌধুরী মামুন। চৌধুরী মামুন ওই যে অডিওটা যেটা ফাঁস করে বলা হচ্ছে, শেখ হাসিনা এটা 18 জুলাই বলেছেন, যেটা ফরেন্সিক দিয়া করছে, ও নিতে আসছে। চৌধুরী মামুন বলবেন যে হ্যাঁ, ইনি এই কথাটা বলেছেন, এটা আমি শুনেছি, এই রেকর্ডিংটা সঠিক, এবং আমি হইলাম এটার সাক্ষী। তারা কিন্তু এই ডট মিলাচ্ছে, কিন্তু এই ডট মিলানোর বিনিময়ে কি হচ্ছে? আপনার প্রসিকিউশন যদি সঠিক, প্রসিকিউশনের অপর পক্ষে যদি সঠিক অপরাধীর পক্ষে, যাকে সম্ভাব্য অপরাধী বলা হবে, তার পক্ষে যে আইনজীবীরা থাকবেন, তারা কিন্তু এই রাজসাক্ষীকে কিভাবে ইয়ে করে, বা আদালত তাকে এই রাজসাক্ষী কিভাবে দেয়। আদালত কিন্তু বিচারের রায় হওয়ার আগ পর্যন্ত রেখে কিন্তু তারা একটা প্লি ডিলে যাবে, যেটা আমেরিকা আছে প্লি ডিল, অস্ট্রেলিয়াতে আছে, কানাডাতে আছে, আপনি প্লি ডিল করতে পারেন যে আপনি স্বীকারোক্তি দিবেন, বিনিময়ে আপনাকে একটা ছাড় দেওয়া হবে, যে আপনার 10 বছর জেল হবে, তার জায়গায় আপনাকে 2 বছর আহ, সামাজিক এই যে কাজকর্ম করতে হবে, অমুক করতে হবে, তো বা এত টাকা আপনি ইয়ে দিবেন, ফাইন দিবেন, অমুক দিবেন, তমুক, কোনো না কোনো তার বিরুদ্ধে কিন্তু একটা রায় হবে, যেটা ধরেন মাইকেল কোহেনের বিরুদ্ধে হয়েছে ট্রাম্পের ইয়ের কারণে। মাইকেল কোহেন কিন্তু জেলে ঢুকতে হয়েছে, ঠিক আছে? তো এইটা প্লি ডিলই ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে প্লি ডিল বলে, আর বাংলাদেশে এটাকে রাজশাহী বলে, এটার ইংরেজিটা হলো অ্যাপ্রুভাল। আর আরো যদি আপনি ইংরেজিতে, মানে আইনি অনেক ইয়ে আছে, কিন্তু এই লোকটা প্রশ্নবিদ্ধ যদি হয়, কিভাবে প্রশ্নবিদ্ধ করতে পারবে? আপনাকে আমি 4টা ইয়ে দিতে পারি, যে এই 4টা বিষয় সাক্ষীর গুরুত্ব, সাক্ষীকে যে ইয়ে করা যাবে, চ্যালেঞ্জ করা যাবে। আপনি যদি ধরেন তার সাক্ষী, তার প্রথমত হলো কি জানেন, এটা সতর্কতাগুলো, মানে ওকে যখন ইয়ে করবে, তখন তার সে কি কি দিতে পারবে বলে সে সেই জন্য গুরুত্বপূর্ণ। একটা হলো গুরুত্বপূর্ণ হলো সে অপরাধের একটা বিশদ বিবরণ দিতে পারে, একদম লুপহোল বিহীন, মানে কোনো ছিদ্র ছাড়া একটা বর্ণনা দিতে পারবে, যে বর্ণনাতে মূল অভিযুক্তকে অভিযুক্ত করা যাবে। এক, যদি সেটা সম্পূর্ণ নাও পারেন, তিনি এমন সোর্সেস দিবেন যে সোর্স থেকে সকল কাগজপত্র পাওয়া যাবে, যে কাগজপত্র দিয়ে মূল আসামিকে ইয়ে করা যাবে। মানে উনি যদি পুরাটা নিজে নাও দিতে পারেন, উনি এমন সোর্স গুলো সামনে তুলে ধরবেন আদালতে, যেগুলো দিয়ে প্রমাণ হবে যে ইনি মূল আসামি, অভিযুক্ত। প্লাস উনাকে আরেকটা কাজ করতে হবে, উনি এই যে যেই ডট গুলো আইনজীবীরা পূরণ করতে পারছেন, সেই ডট গুলো উনি পূরণ করে দিবেন। তার মানে কি, মূল ঘটনার রহস্য উদ্ঘাটন করবে।
রহস্য উদ্ঘাটন করবে, জেরার মাধ্যমে করবে, নিজে জবানি দিয়ে করবে, বিভিন্ন ভাবে রহস্য উদ্ঘাটন করবে। ওই যে আমি বললাম, ওই যে টেপটাকে বলবে হ্যাঁ এটা আমি শুনেছি, আমি 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 এই নির্দেশ পেয়েছি, আমি এই করছি, এবং ওটা যে কিভাবে প্রমাণ করবে, কারণ ওই টেলিফোন বা টেলিফোন ডিসকাশনের পরে তো শেখ হাসিনার একটা ফোনে তো চারিদিকে সবকিছু হয় নাই। সে ধরে তখন তাকে চিঠি লিখতে হচ্ছে, যে সব জায়গায় নির্দেশ পাঠায়, অথবা একটা তার বার্তা পাঠাইতে হয়েছে, অথবা কোনো না কোনো পন্থায় একটা ইমেল পাঠাইতে হয়েছে, সেগুলো দিয়ে প্রুফ করতে হবে যে এই রহস্যটা এরকম, এইভাবে রহস্যটা উদ্ঘাটন হয়েছে, রহস্য উদ্ঘাটনের সহায়ক শক্তি হতে হবে। এখন এবং 3 নাম্বার, এই যে ঘটনাগুলি ঘটেছে, যে ঘটনাগুলি দিয়ে প্রমাণ করবে কেন ঘটেছে, এটা কেন ঘটানো হয়েছিল, যুক্তিটা কি কি ছিল, কেন ধরেন শেখ হাসিনা এই নির্দেশটা দিয়েছিলেন, এই যুক্তিগুলোর পক্ষে তাকে বলতে হবে যে শেখ হাসিনা এই যুক্তি দেখিয়ে এটা করেছে, এটা প্রমাণ দিতে হবে তাকে। তো এই প্রমাণটা শুধু তার মুখে না, ডেঞ্জার পয়েন্ট হলো বাদীর পক্ষের জন্য, মানে সরকারের জন্য, এটা শুধু মুখে বললে হবে না, এটা কোরাবরেট করতে হবে আদার এভিডেন্সেস দিয়ে, দলিল দিয়ে। সে এখানে একটা ফোনই করছে, সে ফোন তো রাষ্ট্রের সকল পুলিশ অফিসার বা পুলিশ কনস্টেবল শুনে নাই, বা পুলিশের সিপাহী শুনে নাই। তার মানে শেখ হাসিনার নির্দেশনা কোনো না কোনো দাল্লিক প্রমাণ আছে, তো ওগুলা বের করতে হবে। সে দাল্লিক প্রমাণের সাথে নির্দেশনাগুলো যে শেখ হাসিনার, এটা প্রমাণ করতে হবে। এটা যে আইজিপি মামুনের নির্দেশনা না, শুধু আইজিপি কেন, আইজিপি মামুন যদি নির্দেশ দেয় তোমরা এই করবা, সেটা এক জিনিস। আরেকটি হলো মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন এখন থেকে তোমরা লেথাল উইপেন ইউজ করবে এবং সবাইকে মেরে ফেলবা। যদি এটা দাল্লিক প্রমাণ না দিতে পারে, তাইলে কিন্তু এই রাজসাক্ষী কিন্তু বেগায় পড়ে যাবে, কারণ শুধু তার মুখের কথাতে রায় হবে, এবং আদালত টেলিফোন মুখের কথা। সেটটা, টেলিফোন সেটটার কেমিক্যাল টেস্ট লাগবে, টেলিফোন সেট যেটা, যে সেটটা আপনি ব্যবহার যদি করবে। বলেন সেদিন ওই তর্ক বিতর্ক একদম বাদ, ওইটা তো প্রচন্ড প্রশ্ন, ওইটা হলো হলি আর্টিজান, এখন এটা বেরিয়েছে যে এটা হলি আর্টিজানের একটা 1.5-2 মিনিটের একটা ডিসকাশন, যেখানে উনি লোকাল কমান্ডারের সাথে কথা বলছেন, এবং লোকাল কমান্ডার তারা জিজ্ঞেস করছেন যে আমাদের তো অনুমতি লাগবে এই জঙ্গি অভিযান ইয়ে করা, ওখানে কিন্তু কথাগুলো আছে, আপনি শুনেছেন, আমি আপনার পাঠাইছি, আপনার কাছে কিন্তু এই টেলিফোনিক হ্যাঁ, ডিসকাশনটা হ্যাঁ, থাকার কথা। শুনেছি, শুনেছি, হ্যাঁ। আমি আপনার কাছে দিয়েছিলাম যে টেলিফোন ডিসকাশন, সেটা বাদ দেন, আমার কথা হলো যে না ওই টেলিফোন ডিসকাশন ঠিক আছে, এটা হলি আর্টিজানের না, এটা 18 জুলাই পাঠিয়েছে। এখন এটা প্রুফ করতে হবে, কিন্তু শেখ হাসিনা এই নির্দেশ দিয়েছেন, সেই নির্দেশটা লিখিত আকারে বা তার বার্তা আকারে সকলের কাছে গেছে, নাহলে তো একটা কনস্টেবল তো জানার কথা না গুলি করার। তো কেউ, এখন ওখানে কি চৌধুরী মামুন নিজে নির্দেশ দিয়েছেন নাকি শেখ হাসিনার পক্ষে নির্দেশ দিয়েছেন, সেটা প্রুফ করতে হবে। আর চৌধুরী মামুন যদি নিজে নির্দেশ দিয়ে থাকেন, মুখে বললে হবে না যে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে বলছে, তাহলে কিন্তু ওই অজ্ঞাতনামা যেই ব্যক্তিটার ভয়েস শোনা যাচ্ছে, সেই ভয়েস এবং চৌধুরী মামুনের ভয়েস মিলাইতে হবে। সো লট অফ, মানে এত জটিল একটা বিষয়ের ভিতরে কিন্তু এই যে রাজসাক্ষীর দিকে এরা তড়িগড়ি করছে, তো তড়িগড়ি করে মামলা দাঁড় করানোর জন্য রাজসাক্ষীর দিকে, কিন্তু রাজসাক্ষীর দুর্বলতা গুলো এইটা যে রাজসাক্ষী যা বলবে তা বিশ্বাস করবে না, কেন করবে, এইবার আসে এর বিশ্বাসযোগ্যতা যাচাই হয়। বিশ্বাসযোগ্য কিভাবে, যে রাজসাক্ষী, যে তিনি যে অপরাধটা করছেন এবং যে মানে এই রাজসাক্ষীটাকে বিশ্বাস করা যায়। দেখেন চৌধুরী মামুনের সারা জীবনের রেকর্ডের মধ্যে খুঁজে বের করা হবে যে উনি বেইমানি করছেন কিনা, বিট্রে করছেন কিনা। 1 নম্বরে তো উনি বিট্রে করতেছেন তার প্রাইম মিনিস্টারের সাথে। সেই রাজসাক্ষীটা কত বড় দুর্বল একটা, কারণ এটা কিন্তু আইনের কথায় আছে যে উনি কোথাও জীবনে বিট্রে করছেন কিনা, কিন্তু এটা সাক্ষীর বিশ্বাসযোগ্যতা যাচাই করতে হবে। এক সাক্ষীর নম্বর চারিত্রিক, বিষয়। সাক্ষীর চারিত্রিক কোনো দুর্বলতা আছে কিনা, যেটার বিনিময়ে, যে কোনো লোভের বিনিময়ে, যে আপনি কোনো আহ, এই কোন নারীর সাথে আপনার সম্পর্ক ছিল কিনা, যেটা ঢাকা দেওয়ার জন্য আপনি এখন যান বাঁচানোর চেষ্টা করতে, আপনার সাথে অমুকের কোনো সম্পর্ক আছে কিনা, তমুকের কোনো আছে কিনা, বা আপনি কোনো অর্থ সম্পদের মালিক হয়েছেন কিনা, যেটার কারণে আপনি আজকে এগুলা বাঁচানোর জন্য এটা করতেছেন, বা আপনার কোনো সন্তান বা আপনার পরিবার আপনাকে এমন কোনো ক্রাইম করছে কিনা যেটা থেকে বাঁচানোর জন্য আপনি এগুলো করতেছেন। তো তার বিশ্বাসযোগ্যতার যাচাই হবে, তার চারিত্রিক দুর্বলতা, চারিত্রিক সবকিছু কিন্তু এই আদালত করবে, এটা প্রসিকিউশনে করার কিছু নাই। বিরোধী পক্ষ যখন জেরা করবে তখন কিন্তু এই প্রশ্নগুলো আনবে। এবং সর্বশেষ যেটা আসবে, সবকিছুর উপর যেটা আসবে, সেটা হলো উনি সত্য কথা বলেন কি, ওনার বিট্রে এগুলো তাগুলো, তারপর উনি সত্য কথা বলেন কিনা, এই সত্যতার যাতে কে সার্টিফিকেট দিবে তাকে, কে দেবে, পুলিশ, তাই তো। কিন্তু তার পুরো ক্যারিয়ারের মধ্যে খোঁজ করার চেষ্টা হবে, মানে আইনজীবীরাই খুঁজবেন, যদি সঠিক আইনজীবী শেখ হাসিনার পক্ষে থাকে তারা খুঁজে বের করবে এই বেটা মিথ্যা কথা বলে। যদি মিথ্যা কথা বলে, সাক্ষ্য অর্ধেকই শেষ, ফিনিশ, কারণ মিথ্যুক।
বিট্রেয়ার একটা শব্দ, মিথ্যুক একটা শব্দ, চারিত্রিক দুর্বলতা তিনটা, সব মিলাই বিশ্বাসযোগ্যতা। সো এত সহজ না যে রাজসাক্ষী দিলেই, রাজসাক্ষী দিয়েই কাউকে ফাঁসি দেওয়া বলে। শেখ হাসিনা ফাঁসি দেওয়ার জন্য যে ওনারা যে প্ল্যান করতেছে খুব একেবারে কাঁচা হাতের কাম। ঠিক আছে, এখন আপনার যদি এই অবস্থা, যে এই যে অবস্থাটা আমরা বর্ণনা করলাম, এই অবস্থায় দুইটা দুইটা পরিণতি হইতে পারে। বাই চান্স রাজসাক্ষী শেষ পর্যন্ত এই তিনটা গুণাগুণ অতিক্রম করলেন, অতিক্রম করে গেলেন এবং পুরা সাক্ষ্য এবং সব দাল্লিক প্রমাণ টমান হলো, হয়ে যাওয়ার পরে কি হইতে পারে, তিনি হঠাৎ খুঁজে রাষ্ট্র অপরপক্ষ খুঁজে বাইর করবো, ওনার লুপ হোলস কিছু বাইর করলো, বক্তব্যের লুপ, সামান্য কিছু হলেও তারা বাইর করে, সামান্য বাইর করে একটা চ্যালেঞ্জ করবে। চ্যালেঞ্জ করলে তাকে যখন জেরা করবে, যখন সে চ্যালেঞ্জের উত্তর দিতে যাবে, তখন কিন্তু বেফাস কথা বলবে। বেফাস কথা বললে কিন্তু রাষ্ট্র আর তাকে ডিফেন্ড করতে পারবে না। তো রাজসাক্ষী কি হয়ে যায়, বৈরী এক। আরেকটা হইলো, ওনার এই পুরা ধরেন সাক্ষ্যের পর্বের সময় ওনার কি বলে মানবিক বোধ, ওনার সততা, বা ওনার কি বলে ওনার আনুগত্য শেখ হাসিনার প্রতি, মানে আমি সবগুলোই বলছি শেখ হাসিনার প্রতি, এবং ওনার বিবেক বোধ জাগৃত হয়ে গেল। তখন কি হবে, তখন কিন্তু রাষ্ট্র তাকে বৈরী ঘোষণা করে দিবে। উনি বললো না ভাই, এটা যে বলছেন এটা ভুল হয়েছিল, এটা যে বলছিলাম এটা এরকম হওয়া উচিত ছিল, এটা যে বলছিলাম আচ্ছা এটা মিলাইতে হবে, ডট মিলাইতে হবে। মানে ওনাকে অনেকগুলা তাকে কোষ্টি পাথরের যে বলে না আমাদের দেশে, যে কোষ্টি পাথর দিয়ে আগে যাচাই করতে হবে, এই ভদ্রলোক এখন এই যে এটার ভিতর দিয়ে ওনাকে চাইতে হবে, যেটা দিয়ে ওনাকে শেষ পর্যন্ত প্রুভ করতে পারে যে উনি হলেন খাঁটি হীরা। খাঁটি হীরা না হইতে পারলে কিন্তু এই রাজশাহী কিন্তু ভূমে রাখে, এবং এই মামলাও কিন্তু ঠেকাইতে পারবে না, প্রোভাইডেড অপর পক্ষে যে আইনজীবীরা আছে, এটা শিশির মনিরের আইনজীবী না হয়। আপনি জানেন কি জানেন না, এই আইনজীবী যাকে রাখা হয়েছে শিশির মনিরের আইনজীবী, তারই কি বলে চেম্বারের আইনজীবী। এর আগের জন্য তার চেম্বারে যে যে শেখ হাসিনার মৃত্যু চাইছিল বা কি একটা চাইছিল, হ্যাঁ, আগেরটাও যেটা এটাও সেটা, সে যতই চাওয়াবাজি করুক। এখন আমি জানি না, মানে আবার এটা আন্তর্জাতিক দিকও আছে। আন্তর্জাতিক দিকটা কি, আপনি যতই বলেন আহ, ইয়া টবি ক্যাডম্যান, সে ব্রিটিশরা সাহায্য করছে, বিবিসি রিপোর্ট হয়েছে, অমুক হয়েছে, তমুক হয়েছে, অনেক কিছু করতেছে, কিন্তু আন্তর্জাতিকভাবে যখন একজন আসামির তার নিজের আইনজীবী থাকবে না, তখন এটা প্রশ্নবিদ্ধ হবে। সো এই যেই রায় দিক না কেন, যেভাবে রায় আসুক, আইদার চৌধুরী মামুন কি জানা, হাসান মামুন নাকি ওনার নাম, যাই হোক, সে কষ্টি পাথরের মাধ্যমে পরিষ্কার হইতে হইতে হীরা হইতে হবে, এক, ওনার সবকিছু সত্য প্রমাণিত হইতে হবে। আর এটা হলো আদালতকেও কিন্তু নিরপেক্ষতা দেখাতে হবে যে শেখ হাসিনার যথেষ্ট পরিমাণ আইনি সুরক্ষা ছিল। তো রাষ্ট্র নিয়োজিত আইনজীবীকে দিয়ে কি আপনার আইনি সুরক্ষা হবে? হবে না, কারণ এটা ক্যাপিটাল পানিশমেন্টের ব্যাপার আসে দাঁড়িয়েছে। এটা 3 মাসের ছেঁচড়া চুরির না, যে আপনি আম চুরি করছেন এই জন্য আপনার বিরুদ্ধে মামলা হয়েছে, আপনি অমুকের ঘরে আম চুরি সে দাবি করছে, তারপর আপনাকে 2 মাসের জেল দিয়ে দেবেন, এটা আম চুরি না। ইভেন এটা ঘুষ নেওয়া, যে ঘুষের জন্য তার আপনার কিনা কই যে মৃত্যুদণ্ড হবে না, এই মামলাটার রায়ে মৃত্যুদণ্ড হওয়ার সম্ভাবনা আছে। সো আপনি চাইলেই কিন্তু এইসব আইনজীবী দিয়ে কিন্তু এই মামলাটা যে যথার্থ হয়েছে এটা করতে, হ্যাঁ, আপনি প্রেসক্রাইব একটা রায় ঘোষণা করতে পারেন, বাট এটা টিকবে না। এটা বিভিন্ন পর্যায়ে প্রশ্নবিদ্ধ। বন্দি অবস্থায় একটা মানুষকে আপনার রাজসাক্ষী তৈরি করলেন। এই লোকটা তো কোনো একটা পর্যায়ে গিয়ে একদিন শেখ হাসিনা জিন্দাবাদ বলে ফেলতে পারে ওখানে গিয়ে। আর তো বললাম আমি 1-2 লাইন বলে বলাইলে কিন্তু শেখ হাসিনা চিন্তা ভাবনা, মাননীয় প্রধানমন্ত্রী বলে ফেললেই কিন্তু শেষ, হ্যাঁ, এবং তার সাক্ষী পুরা মাননীয় শেষ। প্রধানমন্ত্রী বলতে বলতেই তো অভ্যস্ত সে তো চাকরি করছে এইভাবে, মাননীয় বুঝলেন, প্রধানমন্ত্রী বলতে মাননীয় বলতে। প্রধানমন্ত্রী বলেই তো কলাটা মোলাটা খাইছে বলেই তো এখন এই কলাটা মোলাটা বাঁচানোর জন্য সে সাক্ষী হয়েছে, অথবা সে চাপে পড়েছে। আপনি বলছেন তার পরিবার অস্বীকার করছে, কিন্তু আমার যেটা মনে হয় যে প্রথম থেকে তার ইন্টেনশনটা ওয়াজ নট গুড। কারণ সে নিজে বাঁচার জন্য, সে বা তার মনে হয়েছে তার বিবেক, হঠাৎ করে তার ঘাড়ের মধ্যে বিবেক দাঁড়াইছে যে সে নিজে ভালো হবে, সেক্ষেত্রে না খারাপ ছিল, হঠাৎ করে হইতে পারে না। অল অফ এ সাডেন বাপরে তো খারাপ মনে হয় না যে
ঝগড়াঝাটির পরে মনে হয় না যে বাপের এসব মানে না, বাপরে তো আমরা অনেক সময় গালাগালি করি। হ্যাঁ, এরকম মনে হয়েছে মাকে, মনে হয়েছে তার যে মা বোধহয় অপরাধী করছে, এটা আমার বলতেই হবে। এখন বলতে যায় দেখা গেল যে সে নিজেও ফাঁসলো, মাও ফাঁসলো, তখন কিন্তু আবার কান্নাকাটি করবে। এই মামলার একজন আসামি আসাদুজ্জামান, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি আমাকে অন রেকর্ড বলেছেন এই লোক আইজিপি তার যান বাঁচাতে বা তাকে বাধ্য করে এই কাজ করানো হয়েছে। আমি যেটা শুনেছি, আমি আপনাকে বলি, আমি যেটা শুনেছি, এই মামলায় আরো অনেকজনকে মানে রাজসাক্ষী করার চেষ্টা করা হয়েছে। আরো একজন রাজিও হয়েছিল, কিন্তু তার পরিবার বাধা দিয়েছে, এবং পরিবার তাকে বলছে তাকে পরিবার মানে পরিত্যক্ত ঘোষণা করবে দরকার হলে তিনি কি যদি সে এখানে। আর্মির কেউ? আমি বলছি না, আমি এরকম বলি না, কারণ আপনি দেখেন যা আমাদের দুর্ভাগ্য, আমাদের অনুষ্ঠানে আমরা একজন ওই যে অজ্ঞাতনামা বলে আমরা উদ্ধৃত করার পরে তারা ধরে নিয়ে গেল। আমি আমি এই ফাঁদে পা দেব না, কারণ এর আগে এটা রাষ্ট্রপতি। না তো ভাই, এটা না, আমাদের আরো অপরাধ আছে। কোনটা? আমরা একজন বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি নিয়ে কথা বলার পরে উনার বাড়িতে হামলা হয়েছে, উনার নামে মামলা হয়েছে। তো তাহলে আপনি আমরা এই রিস্কটা কেমনে নেন? আপনি কেমনে নেন তার পরিচিতি বিভিন্ন কোনোভাবে কোনো দরকার নাই। কারণ হইলো যে আমাদের কারণে কারো ক্ষতি হোক, এটা আমি চাই না। মানে বারাকার ভাইয়ের যে ক্ষতি হয়েছে যেটা। এই মামলাটা ইলেকশনের আগে বলা হয়েছিল একটা রায়, একাধিক রায় দেয়া হবে বলা হয়েছিল উপদেষ্টারা। এর জন্য খুব দ্রুত করতে গিয়া খুব কাঁচা একটা কাজ হয়ে গেছে এবং এই মামলাটা প্রথমেই প্রশ্নবিদ্ধ হয়ে গেছে। না, তা আমি তো আপনাকে বললাম যে রাজসাক্ষী করতে গিয়ে সবচেয়ে বড় দুর্বলতাটা প্রকাশ করা হয়েছে যে আমাদের কাছে যথেষ্ট সাক্ষ্য প্রমাণ নেই। নেই। আপনাদের বিবিসি দিয়ে রিপোর্ট বানাইতে হয়েছে যে এই 18 জুলাই এটা হলো শেখ হাসিনার ভয়েস, কিন্তু আপনি আবার অজ্ঞাতনামা রেখে দিচ্ছেন এটা ডট পূরণের জন্য। যে কারণে আপনি যে কারণে ইয়ে বলছে কি, ওই যে জানো, প্রসিকিউশনের তাজুল কি বলছে জানেন? এটা একটা ট্রেইলার, এটা একটা ট্রেইলার, মানে পূর্ণাঙ্গ সিনেমা সামনে আসতেছে। তো পূর্ণাঙ্গ সামনে সিনেমা আসছে। কোনটা? পূর্ণাঙ্গ সিনেমা তো ওই যে ডট মিলাবে। হ্যাঁ, এবং আমি আপনার বলি যে ডকুমেন্টারি বিবিসি করেছে, ওখানে যে একজন বিবিসির মূল রিপোর্টের মধ্যে যেখানে শেখ হাসিনার ভয়েস নিয়ে যে রিপোর্টিং আছে, সেখানে যে 3জন বা 4জনের নাম আছে, সেখানে একজনের নাম আছে যে এই ডকুমেন্টারিটার প্রডিউসার। তার যদি সাক্ষ্য আপনি শোনেন, আপনি আসছে হবেন, আপনি কি আমি শোনাইতে পারি তার কথা যদি বলো। আপনি শোনেন। হুম, ইয়াস, আই গট ইট। ওকে, আমি শোনাই। এই রিপোর্টার যেটা অডিওর রিপোর্টার, অন্যতম মানে রিপোর্টার হিসেবে যিনি কাজ করছেন তার নাম হলো রাফিদ হুসাইন। ঠিক আছে, এবং এই ডকুমেন্টারিটার প্রডিউসার সে। আমি তার ইয়েটা শোনাই, আপনি তাহলে এই যে বলছেন ট্রেলার, আর ইনি সিনেমা বাইর হুম, করছে কেমনে দেখেন। আওয়ার ডকুমেন্টারি অন জুলাই ইজ আউট। অ্যাজ এ প্রডিউসার দিস ইজ মাই ফার্স্ট ডকুমেন্টারি। জীবনের প্রথম আমার আপনার জীবনের প্রথম রিপোর্ট লেখা কিন্তু অনেক কাটা ফেলাইয়া দিচ্ছে, তাই না? ওনার ডকুমেন্টারি হিট। হ্যাঁ, উনি এমন ধরনের মেধাবী, মেধা না কি যেন, কোটা না মেধার পাল্লায় পড়ছে। I thank everyone who patiently sat with me for interviews, helped me with information, numbers, and in countless different ways. সবাইকে ধন্যবাদ। You all made this film. তো ইয়ের কথায় মিলে যে ও বলছে ট্রেলার আসছে, ইনি বলছেন ফিল্ম। ওনারা ডকুমেন্টারি, এটা ওনাদের ফিল্ম, কিন্তু এটাই হলো ইয়ে। তারপরে উনি শুধু একবার বলেন না যে এটা মিস্টেক, একবার বলেন this film offers a glimpses into the storm of July 2024. আচ্ছা, এই ভদ্রলোক, এই যে এখানে এনার, আপনাকে যদি বলি যে জুলাই 18 শেখ হাসিনার ওই যে অডিও নিয়ে ওনারা এত অনুসন্ধান চালায় বাইর করছেন, যেটা তাজুল বলছে তার ইয়েরা কিনা যে আইনজীবী, তার প্রসিকিউশন, তার তদন্ত কর্মকর্তারা বের করছে। ইনি সে 18 তারিখে কি বলছে শুনলে আশ্চর্য হবেন। উনি বলছেন কিসের সংলাপ, মানে সে 18 তারিখ 17 তারিখ কিন্তু এই যে মহিবুল হাসান চৌধুরী আপনি যে তার ইন্টারভিউ করছেন, তারা কিন্তু বা এবং ওই যে আরাফাত, এরা মিলে কিন্তু ছাত্রদেরকে অফার করছিল সংলাপে আসার জন্য, কথা বলার জন্য। হুম। তিনি সেটা সম্পর্কে কি বলছেন শুনে। কিসের সংলাপ, কিসের আলোচনা? আপনার ধারণা শুধু কোটার জন্য এত মানুষ রাস্তায় নেমে আসছে?
মানে কোটার জন্য আসে নাই। সে জুলাই 18-তে বলতেছে কোটার জন্য মানুষ আসে নাই, ফাইন। বছরের পর বছর ধরে চলা দুর্নীতি, গুম, টাকা পাচার আর সর্বোপরি আমাদের সম্পূর্ণ ডিহিউম্যানাইজ কইরা রাখার পুঞ্জীভূত ক্ষোভ এইগুলা। মেটিকুলাস ডিজাইন, বুঝতে পারতেছেন? হুম। উনি জুলাই 18-তে কিন্তু এটা দিয়েছে যে জুলাই 18-তে অডিও নিয়ে ওনারা প্রমাণ করতেছেন শেখ হাসিনা গুলি করে দিয়েছে। সে জুলাই 18 কিন্তু সংলাপের কথা ছিল। এরা সংলাপের আমন্ত্রণ জানিয়েছে তাদের 17 বা উনি 18 দিচ্ছে, তার মানে 17 হবে। এখন আছেন উনি, ওনার তো ফিল্ম বানানো দেখ গেল, আর ওনার অ্যাক্টিভিজম, উনি কি সাংবাদিক কিনা এটা যথেষ্ট সন্দেহ অবকাশ রাখে কিনা। 18 তারিখ, 18 জুলাই উনি কিন্তু একজন অ্যাক্টিভিস্ট। এখন আছেন অগস্ট 2 তারিখে উনি কি করছেন? উনি কিন্তু 18 তারিখে কিন্তু কিসের সংলাপ, কিসের কি অ্যাক্টিভিস্ট হিসেবে নিজেকে অগাস্ট 2-তে উনি বলছেন everyone needs to be well aware of the barbaric beginnings of this fascist regime. অগাস্টে 2 তারিখে বারবারিজম শুরু হয়েছে, সেখানে তো 18 তারিখে নির্দেশ দিচ্ছে ভাই ওনাদের রিপোর্ট অনুসারে। আর উনি 18 তারিখে বলছেন কি সংলাপ, কিসের সংলাপ? সংলাপ নেওয়ার দরকার নেই। তাহলে কি কি হয়? বারবারিক রেজিম যদি শেখ হাসিনা একটা হয়ে থাকে, তো সেটা ওনার কথা অনুযায়ী কিভাবে শুরু হয়েছে অগাস্টে 2 উনি অনুধাবন করতে পারছেন। আর এখন উনি ওনার রিপোর্টে দাবি করতেছেন 18 তারিখে শেখ হাসিনা এই নির্দেশ দিয়েছে। তাহলে কি আপনি মিলে বলেন তো, কোন জায়গাতে এটা কি মেলানো সম্ভব? 18 তারিখ যদি শেখ হাসিনা নির্দেশ দিয়ে থাকেন আর উনি একজন সাংবাদিক হয়ে উনি তখন অ্যাক্টিভিস্ট হিসেবে মন্তব্য করছেন, উনি কিন্তু শেখ হাসিনার ওই তথ্যটা উনি যে নিতে যে ওগুলার সম্পর্কে কিছু নাই, গুলি করার ব্যাপারে কিছু নাই, কোনো কিছু নেই। উনি অগাস্টের 2 তারিখে এসে বলছে এই বারবারিক রেজিমের স্টান্স। ভাই আমি আর কি বলবো বলেন? সব মিলিয়ে বিষয়টা হচ্ছে এই আদালতটা শেখ হাসিনাকে ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত করেছে। ওই জায়গায় এই আদালতের মাধ্যমে শেখ হাসিনা বাংলাদেশের চিহ্নিত যুদ্ধাপরাধীদের বিচার নিশ্চিত করেছিলেন। এইভাবে ইতিহাসের একটা চরিত্র বলে, এবং সেটা প্রতিশোধ নেওয়ার জন্য তাদের উকিল দিয়ে তারা এখন তাকে ফাঁসি দেওয়ার জন্য একজন রাজসাক্ষী তৈরি করেছে ঘুষের বিনিময়ে। এবং সবচেয়ে বিষয়টা এই লোকটা না কি হলো না হলো, তার পরিবারটা, তার বাচ্চা কাচ্চা, তার স্ত্রী সন্তান, বংশ পরস্পরায় এরা কিন্তু আর ভালো থাকবে না। তারা বুঝতে পারতেছে, এই কারণে তারা সোশ্যাল মিডিয়াতে এসে বলছে এটা নিউজটা ঠিক না, এটা তারা প্রত্যাখ্যান করছে। দেখা যাক এখন মামুন সাহেব কি শেষ পর্যন্ত বৈরী হিসেবে ঘোষণা করতে হয় কিনা আগরতলা ষড়যন্ত্রের মামলার মতো, যে শেষ হঠাৎ মাঝখান দিয়া শেখ হাসিনা জিন্দাবাদ দিয়া বসে, এটা তো কেউ বলতে পারছে না, বা জয় বাংলা বলে ফেললো, কেউ বলতে পারে না। হ্যাঁ, বলতে পারছে না এখন। আগরতলা ষড়যন্ত্র বেশ কয়েকজন তো বৈরী ছিল। হ্যাঁ, বেশ কয়েকজন বলে, কারণ শেষ মুহূর্ত পর্যন্ত তারা ওই যে আগে অনেক দিন পর্যন্ত সাক্ষী হয়েছে, তো শেষ দিকে এসে ওনারা গ্যাঞ্জাম লাগানো শুরু করে দিচ্ছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে। কেন দেওয়া এটা পেঁচাই দিতে হবে, সুতরাং তাদের কাছে রাজশাহী বানাইছিল তখন তারা সুবিধাগুলো নিছে, নিয়া শেষ মুহূর্তে এসে তারা পাল্টায় বঙ্গবন্ধুর পক্ষই গেছে। কারণ এটা প্রি প্ল্যান ছিল। বলা হয় আগরতলা ষড়যন্ত্র মামলার সময় বঙ্গবন্ধু যখন রাজসাক্ষীর ব্যাপারটা ধরায় তখন উনি আপত্তি করেন। উনি আপত্তি করেন নাই কারণ উনি জানেন যে এরা এক পর্যায়ে এসে নিজেরা কিন্তু প্রকাশ করবে তারা কারা। যখন তারা প্রকাশ করবে তাই এই মামলা আর টিকবে না। সাহেল ভাই, আরেকজন রাজসাক্ষী নিয়ে আমরা একটু আলাপ করি। আরেকজন রাজসাক্ষী, তিনি রাজসাক্ষী, তিনি বাংলাদেশ ও আমেরিকার মাঝে, আমেরিকার কাছে ইউনুস এই দিবেন সেই দিবেন বলে ক্ষমতায় বসছেন। এটার একজন রাজসাক্ষী আমেরিকার ছিল, তিনি হচ্ছেন খলিলুর রহমান। হ্যাঁ, খলিলুর রহমান তিনি একটা রাজসাক্ষী। মানে তিনি এখানে আলোচনায় গিয়েছিলেন। তিনি গতকালকে বাংলাদেশে এসেছেন। দেখি দর কষাকষি যে এইটা দিলে ওইটা দিবে তারা। আপনি ওনাকে কি বলে, আপনি কি বলছেন জানো? আরেকটা কি জানো, রাজসাক্ষী না কি বললেন? উনি একজন রাজসাক্ষী। কারণ হচ্ছে ইউনুস সাহেব আমেরিকাকে কি দিবেন না দিবেন যে বলেছে, এটা সাক্ষী হচ্ছে ভবিষ্যতে উনি রাজসাক্ষী হইতে পারে, এটা ঠিক আছে। বেসিক্যালি উনি গতকাল আসছেন কিনা আমি জানি না। অলফে সারেন আমি দেখলাম যে বাংলাদেশ দূতাবাসের একজন সিনিয়র আছেন, দায়িত্ব পান, প্রেসের দায়িত্ব দিয়েছেন, উনি ঘোষণা দিলেন তার ইয়েতে এসে যে খলিল সাহেব দেশ থেকে
ইয়ে ছিল একদিন পর্যন্ত। খলিল সাহেব কিন্তু ওখানে প্রতিদিন ইউএসটিআর এ যায়, এটাই ধারাবাহিকভাবে ঢাকার সকল পত্র পত্রিকায় ছাপা হয়েছে যে সকল মিটিং এ খলিল সাহেব থাকে। অল অফ এ সাডেন দেখা গেল যে খলিল সাহেব ঢাকায়। তাহলে আপনি জাস্ট ভাবেন তো দেখি যে খলিল সাহেব কেন ঢাকায়? নিশ্চয়ই ওখানে কোনো একটা প্যাকেজ দেয়ার, যে প্যাকেজটা দেওয়ার কথা সেটা নেগোশিয়েট করার জন্য উনি এখন ঢাকায় আছেন। যদি উনি ঢাকায় থেকে দেন আমি জানি না, তবে ওনাকে ওয়াশিংটন অনেকে বলে যে উনি পলাতক। হ্যাঁ, ওয়াশিংটন অনেকে বলে যে ওনাকে কেউ ইউএসসিআর এর ধারে পাশেও দেখে নাই। অনেকে অনেক কিছু বলে। তবে এই দিন যেটা যেটা যেহেতু একটু সরকারি দায়িত্বপ্রাপ্ত এবং এমবেসির দায়িত্বপ্রাপ্ত, উনি ছবি প্রকাশ করছেন প্রথমবারের মতো ইউএসসিআর এর সাথে। যে দীর্ঘ গত 3 মাস ধরে যে আলোচনা চলতেছে, ইউনূস সাহেবের চিঠিতে বাংলাদেশের উপরে যে খড়গ থামায় দিয়েছিলেন ট্রাম্প, যদিও সারা দুনিয়ার জন্য থামাইছিলেন, সেটা ইউনূস সাহেবের বদান্যতায়। ইউনূস সাহেব সারা দুনিয়ার জন্য লিখেছেন, শুধু বাংলাদেশের জন্য সেটা সবার জন্য ট্রাম্প করে দিছিল। সেইটার জন্য উনি গত 1 মাস ধরে এই ওয়াশিংটনে খানাপিনা, বাংলাদেশি টাকা, বাংলাদেশি অর্থ সব কিছু করে বেড়াইছেন। কোথায় করছেন আমি তো জানি না, ওয়াশিংটনে করছেন না কোথায় তার যেখানে থাকছেন সেখানে, সেটা আমি বলতে পারবো না, যেহেতু কেউ সাক্ষ্য দিতে পারে না যে খলিল সাহেবের উপস্থিতি একটা ইয়ে ছাড়া, একজনের সাথে একটা হাত মেলানোর একটা ছবি ছিল। এখন হঠাৎ করে বাংলাদেশ দূতাবাস থেকে একটা ছবি ইয়ে করা, রিলিজ করা হচ্ছে যে মিটিং হচ্ছে এবং মিটিংটা রিয়েল অর্থে একটা মিটিং দেখা গেছে। ওখানে বশির সাহেবকে দেখা যাচ্ছে, রিয়েল মিটিং, ঠিক আছে রিয়েল মিটিং, কিন্তু ওখানে আছে যে খলিল সাহেব দেশে আছে এবং দেশের থেকে জুমে জুমে উনি অংশ নিচ্ছে। তো দেশের থেকে জুমে এখন আমি আমি এটার অর্থ উনি হঠাৎ করে কেমনে দেশে, পরশুদিন কিন্তু উনি আমেরিকা ছিলেন, আজকের মধ্যে হঠাৎ করে ঢাকায় কি করে আসেন? হতে পারে উনি ওই যে কনকোর নামে একটা বিমান ছিল না, ওই রকম কোন হুম। বিমানে বোধহয় ঢাকায় অবতরণ করে, বা F-16 করে ফ্লাই করে চলে আসছেন আর কি, যে কোনো একটা কিছু হয়েছে। ওই কনকোর্ড বিমান কি ঢাকায় রানওয়েতে নামার ব্যবস্থা আছে? আমি জানি না, F-16 হতে পারে তাহলে। আমেরিকা F-16 দিয়ে পাঠায় দিচ্ছে যে যাও তাড়াতাড়ি ইউনুসকে বলো, বলো পাখি যাও, তার কি জানা আছে না, সেজন্য ভুলে না আমাদের। সেখানে বলে না আমাদের, বুঝছেন? তার দ্রুত সভাপতি পাঠায় বলবেন, দিচ্ছে, সেজন্য ভুলে না। তার দ্রুত পাঠায় দেয়া বলছে ইউনুসকে যা বলো আমাকে ভুলো না যেন। তার মানে আমেরিকা যে দাবি দেওয়া আছে সেই দাবি দেওয়া গুলো যেন ভুলে না যায়, সেটা আগে সমাধান করা, তারপরে সব ইউএসটিআর এর মিটিং হবে। এবার সেই দাবি দেওয়া গুলি কি, সেই দাবি দেওয়ার মধ্যে তো সবাই জানে কি দাবি দেওয়া। করিডোর দাও, বন্দর দাও, ওইটা দাও, এই তেল ক্ষেত্র গুলো দিয়ে দাও, সরি ব্লক গুলি দিয়ে দাও, সবকিছু দিয়ে দাও, তারপরে তোমার সাথে কথা হবে, কোয়াডে জয়েন করো, ঘোষণা দাও। দেখেন কিছুদিনের মধ্যে হয়তো এই ঘোষণা আসতেও পারে। আর খলিল সাহেব ইউএসটিআর মিটিং থেকে কিন্তু পলাতক, এটা আপনি কনফার্ম থাকেন, কারণ এটা বাংলাদেশ এমবাসি নিশ্চিত করেছে। সে ইউএসটিআর এর মিটিং, যিনি একদিন পর্যন্ত ইউএসটিআর এ কি বলে মাস্তানি করে গেছেন। হ্যাঁ, উনি মাস্তান না, উনি বললেই ইউএসটিআর এর চিফ এই সময় সাথে দেখা করে, কথা বলে, এবং এগুলা বাংলাদেশে ছাপা হয়েছে। তো সে লোকটা হঠাৎ করে ওয়াশিংটন থেকে পালায় গেছে। একটা রিপোর্ট একটু ঢাকায় তার মজা করে, উপস্থিতি কিন্তু এখন পর্যন্ত প্রমাণিত হয় নাই, দেখা যাক। একটা রিপোর্ট মজা করে লিখেছে না সিরিয়াস লিখেছে জানি না। দেখলাম যে ওই 35% ট্যারিফের কারণে বাংলাদেশের অর্থনীতি অনেক সমস্যায় পড়বে। এই চাপ ইউনূস সাহেব সামাল দিতে পারবে না, এটা তাড়াতাড়ি ইলেকশন দিয়ে চলে যেতে চাচ্ছেন। আমি জানি না, তবে এ, অনেকে আবার অনেক তো এরকম তোষামত করে অনেক অর্থনীতির লেখা শুরু করছে, এটা নাকি আমাদের জন্য সুযোগ, যেটা বশির সাহেব বলছে সুযোগ, তারপরে সালিউদ্দিন সাহেব বলছে সুযোগ, অনেকেই তো সুযোগ বলছে যে আমাদের উপরে যে ট্যাক্স আরোপ করছে এটা আমাদের আরো যোগ্যতা বাড়বে, আমরা আরো সক্ষমতা বাড়বে, অনেক কিছু হবে। তো হোক, সবার আশা যদি, আসলে ওনাদের আশা যদি তাই হয়, আমার আশাও তাই হওয়া উচিত। হইতে পারে। কিভাবে সুযোগটা হইতে পারে? আমি কি জানি, আমি তো বলতে পারবো না ওনাদের কথা। আমি বলি যে আমার উইশ, মানে আপনি অনেকে উইশ করেন না আল্লাহ আপনাকে ভালো রাখে, উইশ করেন না, আপনি নিজে কিন্তু ভালো রাখতেছেন না, আপনি আল্লাহরে কইতেছেন আল্লাহ আপনাকে ভালো রাখে। কি হারামিপনা আমাদের ভাষার মধ্যে, যে আমরা আল্লাহকে বলতেছি আপনারা ভালো রাখার জন্য, আমি কি বলতেছি না কিন্তু আপনি ভালো থাকেন। তো এই হারামিপনা গুলো তো আমাদের ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু আল্লাহর কোনো দোষ নেই। আমরা সবসময় বলি যে বাড়ি ভাই আল্লাহ আপনাকে ভালো রাখে, আশ্চর্য ব্যাপার। বাড়ি ভাই আপনি একটু ভালো থাকেন, আমার উইশটা এটা, এবং আমি আপনারা ভালো রাখার জন্য এই করবো। আমরা কি একটু বলি কখনো? কোনো বাঙালি বলেন? আমরা আল্লাহর উপর ছেড়ে দিয়ে বলি আল্লাহ আপনারা ভালো রাখে। সাহুল ভাই, রাজনীতিতে নতুন একটা ইস্যু মনে হয় আসতেছে, হচ্ছে যেহেতু এনসিপি কে শাপলা দেওয়া হয় না, শাপলা দেওয়া হবে না, নীতিগত সিদ্ধান্ত।
তো ওরা বলছে তাহলে ধানের শিশু দেওয়া যাবে না। হ্যাঁ, শাপলা যদি না তো ধানের শীষ দেওয়া যাবে না। আর এক পক্ষ বলা শুরু করেছেন নৌকার মালিক নাই মাঠে, তাহলে তাদেরকে নৌকাটা দিয়ে দাও তাদের। ফানি থিংস, হ্যাঁ, ফানি থিংস হ্যাপেনিং। ওই বিএনপির কাছ থেকে ধানের শীষ কেড়ে নেওয়ার মতো ক্ষমতা ওই এই এই কি বলে ফুচকা গুলা, যেগুলো ওই যে ইয়েতে নাই, না বলে কি, তারা নদীতে গোসল করতেছে ভাই, নদীতে এক হাঁটু পানি থাকে এই বর্ষার সময়, হ্যাঁ, আর তাদের যে কোনো কাজ নাই, কোনো মানুষ নাই। বিলের মতো লাগতেছিল না? আর বিলু বিলু কিনা এটা যায় না, আমাদের দেশে এগুলোরে বলে কি জানেন, আমাদের আমাদের গাও নোয়াখালীর গাও ছেলেমেয়েরা গাও। বাউন না, আমাদের দেশে বলা হলো এটাকে হাতর। মানে বর্ষাকালে একটু পানি থাকে, এক দেড় হাত পানি থাকবে, আর এখানে ইয়া হবে, শাপলা হবে, এক দেড় হাত না, চার পাঁচ হাতও থাকতে পারে। এখানে শাপলা হবে, এই হবে সে হবে, আবার বর্ষা শেষ, এই পানি চলে যাবে, ধান টান হবে। এটা এটা হাওর না, আমাদের দেশে হাতর বলে। মানে এটা ক্ষেত আর কি, ঢালাও লম্বা ক্ষেত। একজন হ্যাঁ, আরেকজনকে টেনে নামাচ্ছে। হ্যাঁ, কেউ 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 লিখছে যে তারা কৈশোরে ফিরে গেছে। না না, তারা কৈশোরে। তারা তো তাদের যত পাপ করছে না জুলাই আগস্টে, যে পাপগুলি করছে না, ওইখানে যে গোসল করে পাপ পাপ মোচন করতেছে। আপনি আমাদের হিন্দু ধর্মে একটা আছে না, কোন একটা নদীতে, নারায়ণগঞ্জের কি নাম, লাঙ্গলবন স্নান হয় না, পবিত্র ইয়ে আছে পবিত্র একটা স্নান আছে না, আবার স্নান। গঙ্গাতে আছে, এই গঙ্গাতে ইন্ডিয়াতে গেলে কৈলাসে, হ্যাঁ, ওখানে সেখানে কৈলাসে। পবিত্র স্নান হুম। আছে না, এরা ওইখানে পবিত্র স্নান করেছে। ওরা ওইখান থেকে গোসল করে উঠার পরে, গোসল করে উঠার পরে একটা গ্রুপ ছবি, উঠার পরে একটা গ্রুপ ছবি আছে। গ্রুপ ছবিতে আছে পবিত্র হয়ে একজনের, উঠছে না। না না, একজনের পায়ে পা খালি। হ্যাঁ, একজনের সবার পায়ে স্যান্ডেল জুতা আছে, একজনের পায়ে কিছু নাই। তারপরে ওইখানে ক্যাপশনটা হচ্ছে, চিন্তা করতে পারেন বাংলাদেশের ভবিষ্যৎ রাষ্ট্রপতি কি সাধারণ জীবনযাপন, খালি পা। হ্যাঁ, ভবিষ্যৎ ঠিকই আছে। রাষ্ট্রপতি, ভবিষ্যৎ রাষ্ট্রপতিরা কে জানেন কে? এখানে? জানি জানি না তো। হাসনাত আব্দুল্লাহ। ও, যেহেতু নাহিদ, নাহিদ ভবিষ্যৎ প্রাইম প্রধানমন্ত্রী। মিনিস্টারের ডিক্লেয়ার আছে। হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহ ওইখানে ভবিষ্যৎ হচ্ছে রাষ্ট্রপতি। সার্জিৎ যদি এখন স্পিকার বা স্বরাষ্ট্রমন্ত্রী এমন কিছু হয় আর কি। কারণ উত্তর যাই হোক, দক্ষিণ ওরা পুণ্য দুইজন। স্নান করেছে, এটাতে খুশি হওয়াই উচিত আমাদের, তাই না? ওরা লাঙ্গল বাঁধে না করে ওরা গেছে ওখানে, পুণ্য স্নান করছে, ভালো হয়েছে। ওদের নাকি অনেক মানে ইয়ে ছিল, কাহিল ছিল, গরমাক্ত ছিল, অনেক গোসল টোসল করছে। যাই হোক, ওদের ওখানে চারপাশে কোনো লোকজন নাই, এটা দেখছেন? শুধু পুলিশ পাহারা, সেই ভিডিও দেখছেন? পুলিশ পাহারা শুধু না, একজন বামপন্থী মানুষজন নাই কিন্তু। নেত্রী, একজন বামপন্থী নেত্রী ফেসবুকে একটা ইয়ে দিয়েছেন, স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাসে উনি লিখেছেন তার এলাকাতে, তার এলাকাতে এরা যেসব পথসভাগুলো করেছে উনি ঘুরে ঘুরে এগুলো দেখছিলেন। ঘুরে ঘুরে দেখতে গিয়ে ওনার দেখলেন ওরা সবাইকে পরিচয় করে দিচ্ছে ইলেকশনের মতো, অমুক অমুক পরিচয় করে দিচ্ছে। কিন্তু ওই এলাকার মানুষ, ওই এলাকার সমস্যা, ওইটা নিয়ে কোনো আলাপ নেই ওদের আর। যে ওরা যেন ইলেকশনের ইয়েতে বেরিয়েছে, তাদের পরিচয়, পরিচয় দরকার, পরিচয় করে দিচ্ছে। এগুলো প্র্যাকটিক্যাল হয় কি জানেন, এগুলাতে মানুষ হয় গ্রামে কিন্তু সবাই দেখতে যায়, এবং তাদের দেখতে যায়, আওয়ামী লীগের লোকজন দেখতে যায়, বিএনপির লোকজন, জামাতের লোক, সবাই কিন্তু এগুলো দেখতে যায়। ভোটটা কিন্তু নৌকা ধানের শীষে দেয়। এর বাইরে, এর বাইরে যদি ভোট দিত, যাই হোক, ও দেখা যাক না, সে ধরেন এখন নৌকা ধানের ওয়াজ শেষ ম্যাচে মাহফিলে, সংবাদে দেওয়া শুরু করে ওয়াজ দিল, অসুবিধা কি? মাহফিলে, ওয়াজ মাহফিলে অথবা পীরের ওরসে যে পরিমাণ লোক যায়, ওরা যদি ওইখানে ভোট দিত, তাহলে আওয়ামী লীগ বিএনপি কোনো ভোটই পেত না কোনোদিন। তারপর আপনি তাদের আশাবাদী হইতে তো দোষ নাই, কারণ তারা তো অবশ্যই অবশ্যই যে অবশ্যই। যেখানে শাপলা হয় সেখানে গোসল টোসল করছে না, এই পুণ্য যেহেতু, তো যে শাপলা যেখানে জন্মায় সেখানে তো গোসল টোসল করছে। তো আপনি দয়াবান হন, হন, যে দোয়া করে দেন যে শাপলা আপনি যেখানে এখানে, হয় সেখানে গোসল আপনি টোসল করছে। আপনি পবিত্র স্নানের কথা বলছেন, এইসব পরিস্থিতি নিয়ে আর একটা ছবি আসে মাঝে মাঝে, আপনি দেখবেন। হ্যাঁ, দুধ দিয়ে গোসল করতেছে, হ্যাঁ, গোলাপ জল দিয়ে গোসল করতেছে। আর সন্ত্রাসীরা। জীবনে যে জীবনে আওয়ামী লীগ করবে না,
আর জীবনে ছাত্রলীগ করবে না, বুঝছেন? না, আর এর আগে কিন্তু অনেক সন্ত্রাসী কিন্তু ইয়ে থেকে, জেল থেকে ছাড়া পেয়ে যায়, কিন্তু দুধ দিয়ে গোসল করার অনেক উদাহরণ আছে, কিন্তু অনেক গল্প আছে যে জেল হুম। থেকে ছাড়া পাওয়ার যাওয়ার দুধ দিয়ে গোসল করছে। And এরা কোনদিন দুধ দিয়ে গোসল করে দেওয়া যায় না, তবে এটা তো আহ, ইয়েই হইতে পারে, এইটা পানি পানি নাও হইতে, হাওরের পানি নাও হইতে পারে, এটা দুধই হইতে পারে, এটা অসুবিধা নেই। যাই হোক, মাফ সব- করে দেন ওদেরকে। সমস্ত সমস্ত পরিবেশগুলো না, সমস্ত পরিবেশ এনজয় করতেছে কিন্তু আওয়ামী লীগের লোকে, সে তার বিপদে আছে, সমস্যা আর কি, তাদের কোথাও কোনো দায় দায়িত্ব নাই। এখন আগে তো গভর্নমেন্ট পার্টিতে ছিল না, না না দায় হ্যাঁ, দায়িত্ব ছিল, এখন কোথাও কোনো দায় দায়িত্ব নাই, সবার মারামারি দেখতেছে, সবার ইয়েগুলা দেখতেছে, হ্যাঁ, তারা খুব এনজয় করতেছে। এবং এই মারামারিগুলো যত হচ্ছে, যত ইলেকশন দেরি হচ্ছে, তত ফসলটা কিন্তু তাদের ঘরে যাচ্ছে। চল ভাই, অনেক ধন্যবাদ, ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন, অনেক ধন্যবাদ, অনেক মজা করলাম। হ্যাঁ, অনেক মজা আপনার করলাম আমরা। দর্শকরা ভালো থাকুক। আপনার তো এখন ভোরবেলা, তো ভোরের শুভেচ্ছা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এসব এলাকার বাঙালিদেরকে। আর আমার বাংলাদেশে সকাল যারা আছে, 9টা 4 বাজে, সকাল ও- 9টা 4। তারপরে দিনের সকালের শুভেচ্ছা। আর বাংলাদেশ এবং ভারতে যারা আছেন, তাদেরকে রাতের শুভেচ্ছা। আর বিশেষ করে বাংলাদেশে যারা আছেন, তাদেরকে রাতের শুভেচ্ছার সাথে সাথে একটা অনুরোধ করব, আপনারা নিরাপদে থাকবেন, পরিবারকে নিরাপদে রাখবেন, এবং পারলে প্রতিবেশীকেও নিরাপদে রাখবেন। অনেক ধন্যবাদ। আবার কথা হবে সাইফুল ভাই, ভালো থাকবেন সবাই। সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীতে বাঙালি যারা আমাদের অনুষ্ঠানগুলো দেখেন, অনেক কৃতজ্ঞতা। সবাই ভালো থাকবেন।